আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের আই। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে আছে মোহ বিযুক্তি রেখা। 2 শিলাস্তরে খনিজ তেলের ওপরের স্তরে পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস, এটা ভূগোল বইয়ের 22 পাতায় আছে। 3 জলকণা তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হচ্ছে স্লিট। 4 পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছিল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 5 ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলহেল্ম। 6 অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? পার্কল্যান্ড সাভানা। 7 আর্থ সামিট সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1992 সালে। 8 পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। 9 ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিবাত হ্যারিকেন নামে পরিচিত। 10 পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র বাফেলো। 2 আছে শুদ্ধ অশুদ্ধ। আইতে বলেছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় অশুদ্ধ। 2 এস্কিমোদের গোলাকার বরফ দিয়ে তৈরি ঘরকে ইগলু বলা হয় শুদ্ধ। 3 পা হো হো লাভা অত্যন্ত পাতলা হয় শুদ্ধ। 4 তাউপো হলো নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ শুদ্ধ। 5 পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অঞ্চল ব্রাজিলের উচ্চভূমিতে অবস্থান করছে অশুদ্ধ। 6 সিরাস মেঘ দুর্যোগপূর্ণ আবহাওয়া সূচনা করে শুদ্ধ। 3 আছে শূন্যস্থান পূরণ করো। আই বলেছে পশ্চিমা বায়ু আর মেরুবায়ু মিলিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত সৃষ্টির আগে। 2 টরেন নদীর তীরে অ্যাডিলেড শহরটি অবস্থিত। 3 রূপোর শহর বলা হয় ব্রোকেনহেলকে, এটা বইয়ের 118 পাতায় আছে। ব্রোকেনহিলকে রূপোর শহর বলা হয়। 4 বলেছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো, এটা একদম বইয়ের মানে শুরুর পাতায় 1 নম্বর পাতায় রয়েছে। এই যে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটি হচ্ছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। তাহলে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটি হচ্ছে কৃত্রিম গর্ত। 5 বলেছে রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ুকে চিনুক বলে। 6 হু রিপোর্ট অনুসারে G20 দেশগুলির সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টি ভারতে অবস্থিত, এটা বইয়ে 71 পেজে আছে। 4 আসি। 4 আইতে বলেছে প্যানজিয়া কি? প্যানজিয়া কি লিখবে যে আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে সমস্ত স্থলভাগ বা মহাদেশগুলো একত্রিত অবস্থায় একটি বৃহদায়তন মহাদেশ রূপে অবস্থান করতে একে প্যানজিয়া বলা হয়। 2 বলেছে কোন প্রকার মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত? স্ট্র্যাটোকিউমুলাস মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত, এটা হচ্ছে নিম্ন উচ্চতার মেঘ। স্ট্র্যাটোকিউমুলাস মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত। 3 বলেছে টিউপি কি? লিখবে যে তুন্দ্রা অঞ্চলের অধিবাসীরা গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়ায় তৈরি যে তাঁবুতে থাকে তাকে টিউপিক বলে। তাহলে তুন্দ্রা অঞ্চলে শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে টিউপিক বলা হয়। 4 বলেছে পলিনেশিয়া বলতে কি বোঝো? লিখবে পলি মানে হচ্ছে বহু। ওশেনিয়ার একেবারে পূর্ব দিকে হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, ইস্টার, পিটকেয়ার্ন, তাহিতি প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে পলিনেশিয়া। 5 বলেছে অ্যাম্ফিবোলাইট কোন শিলার রূপান্তর ব্যাসল্ট। 6 দিয়েছে কোন 2টি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? এই যে ইরি আর অন্টারিও হ্রদের মাঝে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। তাহলে ইরি আর অন্টারিও হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। 5 আছে স্তম্ভ মেলানো। পরিবেশের অবনমন হচ্ছে জলাভূমি ভরাট। এস্টেনশিয়া হচ্ছে পশু খামার। বৃষ্টিপাত মাপক যন্ত্র রেন গজ। ডাউন্স হচ্ছে মারে ডার্লিং। চুনাপাথরের ডাউন্স মারে ডার্লিং আর চুনাপাথরের গুহা হচ্ছে কাস্ট ভূমিরূপ। 6 আইতে বলেছে অ্যাসথেনোস্ফিয়ার কি? আচ্ছা, এটা কিন্তু অ্যাসথেনোস্ফিয়ার কি, এটা হচ্ছে 2 নম্বরের। তো শুধু কাকে বলে সেটাই লিখে দেবে, বৈশিষ্ট্য রেখার দরকার নেই। লিখবে অ্যাসথেনোস্ফিয়ার কথাটা এসেছে গ্রিক অ্যাসথেনে
মানে দুর্বল, আর স্পিয়ার মানে মন্ডল শব্দ দুটি থেকে, যার অর্থ দুর্বল মন্ডল। অ্যাস্থেনোস্ফিয়ার হলো ঊর্ধ্ব গুরুমণ্ডলের অন্তর্গত এক সান্দ্র, দুর্বল আর নমনীয় প্রকৃতির পরিবর্তনশীল স্তর বিশেষ। ওইটুখানে লিখলে হবে, এটা 2 নাম্বারের জন্য। 2 বলেছে ক্যানোপি বলতে কি বোঝো? ক্যানোপি মানে হচ্ছে চাঁদ। শুধু এইখান থেকে এতটা লিখে দেবে যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য জলবায়ুতে সারা বছর ধরে অত্যধিক উষ্ণতা আর বৃষ্টিপাতের ফলে এখানকার উদ্ভিদগুলি খুব ঘন সন্নিবিষ্টভাবে জন্মায়। এখানকার প্রত্যেকটি উদ্ভিদ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতামূলক অভিযোজন ঘটিয়ে তাদের ডালপালা আর পাতাগুলিকে প্রশস্তভাবে মেলে ধরার ওপরে যে ছাতা বা শামিয়ানার ন্যায় অংশের সৃষ্টি হয় তাকে চাঁদোয়া বলে। তিনেতে বলেছে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমনের মধ্যে পার্থক্য লেখো। এটা লিখবে পরিবেশ অবনমন হচ্ছে ধারণা হলো পার্থিব পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন প্রকৃতি। পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশ অবনমন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে আবশ্যিকতা। পরিবেশের অবনমন হলেই দূষণ হবে এমন নয়, যেমন জীববৈচিত্র্য হ্রাস। উদাহরণ হচ্ছে দীর্ঘদিন মাটিতে প্লাস্টিক মেশার ফলে মাটির গুণমান হ্রাস পাওয়া, উর্বরতা নষ্ট হওয়া, মাটি ক্ষয় বৃদ্ধি পাওয়া পরিবেশ অবনমনের উদাহরণ। পরিবেশ দূষণ ধারণা হচ্ছে প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশের বিভিন্ন উপাদানে কলুষিত হওয়াই হলো পরিবেশ দূষণ প্রকৃতি। দীর্ঘদিন ধরে বিভিন্ন দূষিত পদার্থ সমূহ পরিবেশ দূষণকে ত্বরান্বিত করে। দূষণ পরিবেশ অবনমনের একটি কারণ মাত্র, আবশ্যিকতা দূষণ হলেই পরিবেশের অবনমন ঘটবে। উদাহরণ মাটিতে প্লাস্টিক মিশলে মাটি দূষিত হয়। 4 বলেছে জীবাশ্ম কাকে বলে। এটা লিখবে সংজ্ঞাটা, যে এটা 2 নম্বরের যেহেতু, যে জীবাশ্ম কাকে বলে। জীবাশ্ম সমান জীবযুক্ত অশ্ব, জীব অর্থাৎ যার জীবন আছে। আর অশ্ব শব্দের অর্থ হচ্ছে শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলে। 5 দিয়েছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে সংজ্ঞাটা দেবে, লিখবে ব্রুন্টল্যান্ড কমিশনের মতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। গৃহীত পদক্ষেপ আর লিখতে হবে না। 2 নম্বরে কাকে বলে এখান থেকে একটুখানি লিখে দেবে। 6 দিয়েছে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন। আচ্ছা, শিকাগোকে কেন পৃথিবীর কসাইখানা বলা হয় এটা বই থেকে দেবে। রায়মার্টিন সহায়িকা একটু 2 নম্বরের জন্য একটু বেশি বড় আছে। তো এখান বলেছে এটা 2 নম্বরের জন্য বলেছে হ্রদ অঞ্চলে পার্শ্ববর্তী শহরগুলিতে দুগ্ধজাত দ্রব্য মাংস সরবরাহ করার জন্য উন্নত পদ্ধতিতে গবাদি পশু আর শূকর প্রতিপালন করা হয়। হ্রদ অঞ্চলে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গরু আর কোনো কোনো স্থানে মেষও পালন করা হয়। এছাড়া হাঁস মুরগি প্রতিপালন করার জন্য এখানে পোল্ট্রি ফার্মও গড়ে উঠেছে। সব মিলিয়ে এই অঞ্চল পশুপালনে পৃথিবীর একটি অন্যতম প্রধান অঞ্চল। গবাদি পশু পালন এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের খ্যাতির জন্য মিশিগান আর সুপিরিয়র হ্রদ সংলগ্ন উইসকনসিন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয়। মিশিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত। এই কারণে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তো এইটুখানি লিখে দিলেও হবে 2 নম্বর। মিশিগান হ্রদের তীরে অবস্থিত হ্রদ অঞ্চলে মিশিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন এবং সংরক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত বলে এই কারণে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। এবারে 7 আসি। 7 আয়তে দিয়েছে চেরাপুঞ্জি এবং শিলং এর মধ্যে দূরত্ব 56 কিলোমিটার হওয়া সত্ত্বেও বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য হয় কেন। এটা 3 নম্বরের উত্তর। তো এখান থেকে লিখবে যে মার্চ এপ্রিল মাসে কর্কট ক্রান্তি রেখা সংলগ্ন অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় মধ্য ভারতে গভীর নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই সময় বঙ্গোপসাগরীয় অংশে উচ্চচাপ বিরাজ করায় সেখান থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের গা বেয়ে ওপরে উঠে ঘনীভূত হয়ে চেরাপুঞ্জিতে প্রায় 11,777 মিলিমিটার শৈলক্ষে বৃষ্টি ঘটায়। অপরদিকে চেরাপুঞ্জি থেকে শিলং মাত্র 56 কিলোমিটার হলেও শিলং খাসি পাহাড়ের অনুবাদ ঢালে অবস্থিত বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে এখানে মাত্র 2,207 মিলিমিটার বৃষ্টি হয়। কারণ চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ু যখন শিলংয়ে পৌঁছায় তাতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এই কারণে চেরাপুঞ্জি আর শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য দেখা যায়। 7 2 নম্বর প্রশ্ন বলেছে ভূমিকম্পের 3টি কারণ উল্লেখ করো।
লিখবে ভূমিকম্প সৃষ্টির কারণগুলিকে দুভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক আর কৃত্রিম। প্রাকৃতিক এক হচ্ছে পাত সঞ্চালন, দুইটি পাত পরস্পর ধাক্কা খেলে একটি পাত অপর পাত থেকে দূরে সরে গেলে একটি পাতের সঙ্গে আরেকটি পাতের পাশাপাশি ঘর্ষণের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। দুই, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রবল পার্শ্বচাপে শিলায় ভাঁজ পড়ার সময় ভূমিকম্প হয়। তিন, অগ্ন্যুৎগম। প্রচণ্ড বিস্ফোরণ সহ অগ্ন্যুৎগম ঘটলে আগ্নেয়গিরির চারপাশে ভূমিকম্প সৃষ্টি হয়। চার, বাষ্পরাশির চাপ। ভূগর্ভে বাষ্পরাশির চাপ বেড়ে গেলে তা ভূত্বকের নিচে প্রবল ধাক্কা দেয়, ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। ধস। পার্বত্য অঞ্চলে বৃষ্টির জন্য বিশাল ধস নামলে ভূমিকম্প হয়। হিমানি সম্প্রপাত। পার্বত্য অঞ্চলে বরফের স্তূপ নিচে আছড়ে পড়লে ভূমিকম্প সৃষ্টি হয়। উল্কাপাত। অনেক সময় বৃহৎ উল্কার সঙ্গে পৃথিবী পৃষ্ঠের সংঘর্ষের ফলে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। কার্স্ট অঞ্চলে ছাদের ধস। চুনাপাথরযুক্ত অঞ্চলে অভ্যন্তরের গুহায় জলাধারের ক্ষয়কাজের জন্য ছাদ ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং একসময় ধসে পড়ে, এর ফলেও ভূমিকম্প হয়। কৃত্রিম কারণ হচ্ছে জলাধার নির্মাণ। নদীতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করলে সঞ্চিত জলরাশি প্রচণ্ড চাপে ভূমিকম্প হতে পারে, যেমন 1967 সালে মহারাষ্ট্রের কয়না বাঁধের জলাধারে জলরাশির চাপে ভূমিকম্প হয়েছিল। অন্যান্য কারণ হচ্ছে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটালে, ডিনামাইট ফাটালে, খনিগহ্বর বা সুড়ঙ্গ খনন করলে তার ছাদ ধসে ভূমিকম্প সৃষ্টি হয়। তিনেতে দিয়েছে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় এবং কেন। এইখান থেকে লিখবে যে উত্তর আমেরিকার সমগ্র প্রেইরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয়। এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম বলয়ে দক্ষিণে শীতকালে গমের চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। চারেতে বলেছে কানাডা কাষ্ঠ এবং কাগজ শিল্পে উন্নত কেন। কাষ্ঠ এবং কাগজ শিল্পে কানাডা বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে। কানাডার শিল্ড অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। আয়তনে এই বনভূমির স্থান বিশ্বে দ্বিতীয়, প্রথম হচ্ছে রাশিয়ার তৈগা। এই বনভূমির কাঠই হচ্ছে কাষ্ঠ আর কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। এই বনভূমির কাঠ নরম প্রকৃতির, যা থেকে সহজেই কাগজ ও কাগজের বন্ড উৎপাদন করা যায়। কাঁচামাল ছাড়াও অন্য যে কারণগুলি এই দুই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে, এক হচ্ছে পরিবহনের সুবিধা। শীতকালে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর ওপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে। নদী তীরবর্তী কাঠ চেরাই কলগুলিতে সংগ্রহ করা হয় সেই কাঠ, এর ফলে পরিবহন খরচ খুব কমে। দুই, সিল্ড অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি। তিন, কারখানাগুলিতে উন্নত প্রযুক্তিতে কাঠ চেরাই। চার, দক্ষ শ্রমিকের যোগান। আর পাঁচ হচ্ছে প্রচুর মূলধনের সহযোগিতা। এইসব কারণের জন্য কানাডার কাষ্ঠ এবং কাগজ শিল্পে উন্নত। পাঁচে দিয়েছে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের কিরূপ ক্ষয়ক্ষতি হয়। লিখবে ভূমির ওপর চাপ বৃদ্ধি। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধিতে বাসস্থান, কৃষির জমির স্থানাভাব ঘটে, ফলে ভূমির ওপর চাপ বাড়ছে। দুই, সম্পদের ক্রমহ্রাসমানতা। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের চাহিদা পূরণের জন্য সঞ্চিত সম্পদের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। তিন হচ্ছে অক্সিজেনের অভাব। মানুষের অবিবেচনাপ্রসূত কাজকর্মের ফলে অরণ্য বিনাশ ঘটছে এবং তার ফলে পৃথিবীতে অক্সিজেনের ভাণ্ডারেও টান পড়ছে। দূষণ। দৈনন্দিন মানুষের কার্যকলাপের ফলে জল, মাটি, বাতাস দূষিত হচ্ছে। পাঁচ হচ্ছে ভূমির উর্বরা শক্তির হ্রাস। অতিরিক্ত কৃষিকাজের মাধ্যমে ভূমির উর্বরা শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। এছাড়াও ভূমিধস, জীববৈচিত্র্যের বিনাশ, বৃষ্টিপাত হ্রাস, জলবায়ু পরিবর্তন প্রভৃতি পরিবেশগত ক্ষেত্রে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির প্রভাব বিস্তার করে চলেছে। ছয়তে বলেছে তুন্দ্রা অঞ্চলে তিনটি সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করো। এগুলোকে একটু পয়েন্ট করে লিখে দেবে। এক নম্বর লিখবে যে বর্তমানে তুন্দ্রা অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে, যেমন স্পিটসবার্গে কয়লা, সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেন আর আলাস্কায় সোনা, খনিজ তেল। ফলে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। দুই, রেলপথ আর জলপথে এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বাড়ছে। তিন, সাইবেরিয়ার মার্মিনস্ক বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে। চার লিখবে উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। পাঁচ, কিছু অঞ্চলকে বরফ মুক্ত করে অথবা গ্রিনহাউসে উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে। আর ছয়, অধিবাসীরা পশুর লোম চামড়া বানিয়ে চা, কফি, তামাক এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে। বর্তমানে এই অঞ্চলে প্রভূত উন্নতি ঘটছে এবং অধিবাসীরাও ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠছে।
এবারে 8-এ আসি। 8-এর আয়তে দিয়েছে মৌসুমী জলবায়ু আর ভূমধ্য সাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। লিখবে মৌসুমী জলবায়ু আগে বলছে 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 150 সেমি। ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত ও শরৎ এই 4টি ঋতু দেখা যায়। আর্দ্র গ্রীষ্মকাল আর শুষ্ক শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, ভূমধ্যসাগরীয় জলবায়ু হচ্ছে 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন গড় তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি। প্রধান ঋতু গ্রীষ্ম আর শীত, শুষ্ক গ্রীষ্মকাল আর আর্দ্র শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। মৌসুমী জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদ লিখবে। এখানে পর্ণমোচী অরণ্য দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যতে লিখবে যে শুষ্ক শীতকালে গাছের পাতা ঝরে যায়। দুই, গাছগুলির উচ্চতা মাঝারি প্রকৃতির হয়। স্বল্প সংখ্যক প্রজাতির সহাবস্থান দেখা যায়। গাছের পাতাগুলো বড় থেকে মাঝারি ধরনের হয়। বায়ু প্রবাহ গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এছাড়া লু, আঁধি, স্থানীয় বায়ু দেখা যায়। আর স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ শাল, সেগুন, পলাশ, বাঁশ, শিশু, চন্দন। জনবসতি অনুকূল মনোরম জলবায়ু এবং সম্পদের প্রাচুর্যের কারণে পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে চিরহরিৎ আর গুল্ম জাতীয় বৃক্ষের মিশ্রণ দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য 1 হচ্ছে অধিকাংশ গাছ চিরহরিৎ জাতীয়। 2, গাছের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। 3, গাছগুলি বিক্ষিপ্তভাবে জন্মায়। 4, পাতাগুলিতে মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে। আর 6, গাছের ফলগুলি রসালো, টক, মিষ্টি প্রকৃতির হয়। বায়ু প্রবাহ গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু আর শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এছাড়া শিরক্ষ, বোড়া প্রভৃতি স্থানীয় বায়ু দেখা যায়। আর উদাহরণ হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের কর, কারি, জলপাই, আঙুর, কমলালেবু প্রভৃতি। জনবসতি অনুকূল প্রাকৃতিক আর আর্থসামাজিক পরিবেশের কারণে জনবসতি অত্যন্ত ঘন। 8-এর 2-তে বলেছে বায়ুচাপ বলয়ের সঙ্গে পশ্চিমা বায়ুর সম্পর্ক চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। আচ্ছা, এই ছবিটা আঁকবে আর সম্পর্ক এটা লিখবে। পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক লিখবে। উত্তর গোলার্ধে 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলা হয়ে থাকে। এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হতে থাকে। দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হতে থাকে। 3-তে দিয়েছে মারে ডার্লিং অববাহিকায় কৃষি আর পশুপালনের উন্নতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। কৃষিতে উন্নতির কারণ এটা লিখবে যে মারে ডার্লিং অববাহিকা কেবল অস্ট্রেলিয়ায় নয়, সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল। এখানে কৃষি উন্নতির কারণ হচ্ছে 1 হলো দিগন্ত বিস্তৃত সমতল ভূমি, 2, নদী গঠিত উর্বর পল্লল মৃত্তিকা, 3, নাতিশীতোষ্ণ জলবায়ু, 4 হচ্ছে পরিমিত বৃষ্টিপাত, 5, জলসেচের ব্যাপক সুবিধা, নদী, খাল, আরটিজিও কূপ, 6, উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার, 7 হচ্ছে উন্নত প্রজাতির বীজ, 8, পর্যাপ্ত এবং উৎকৃষ্ট রাসায়নিক সার ও কীটনাশক, 9, অত্যাধুনিক কৃষি প্রযুক্তি বা কৃষি বিজ্ঞান, আর 10 হচ্ছে বিদেশে কৃষি ফসল রপ্তানির সুবিধা। আর পশুপালনের উন্নতি কেন করেছে লিখবে মারে ডার্লিং পশুপালন আর ডেয়ারি শিল্পে উন্নতি লাভ করেছে। অতি উন্নত মানের পশম উৎপাদন আর রপ্তানিতে অস্ট্রেলিয়া সমগ্র পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এছাড়া এখানে প্রচুর পরিমাণে মেষের মাংস, গোমাংস আর বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য উৎপাদন হয়। উন্নতির কারণ 1 হচ্ছে বিস্তীর্ণ তৃণভূমি। এখানকার ডাউন্স তৃণভূমিতে ছোট ছোট নরম তৃণ আলফা আলফা, হে, শীষ, মিচেল জন্মায়, যা পশুদের উৎকৃষ্ট খাদ্য। বিস্তীর্ণ চারণ ক্ষেত্র, এখানকার এক একটি তৃণক্ষেত্রের আয়তন প্রায় 5000 একর। এই তৃণক্ষেত্রগুলিতে প্রচুর পরিমাণে উন্নত প্রজাতির মেষ আর দুগ্ধপ্রদায়ী উন্নত মানের গবাদি পশু প্রতিপালন করা হয়। এরা বিস্তৃত তৃণক্ষেত্রে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। 3, নাতিশীতোষ্ণ জলবায়ু, এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। এই ধরনের জলবায়ু পশম প্রদায়ী মেষ, ভেড়ার অধিক দুগ্ধপ্রদায়ী গোপালনের সহায়ক। ফলে এখানে ডেয়ারি শিল্প উন্নত
আর জমির ওপর জনসংখ্যার চাপ কম। অস্ট্রেলিয়ার জনসংখ্যা অত্যন্ত কম, ফলে জমির ওপর জনসংখ্যার চাপও স্বল্প, তাই বিস্তীর্ণ আর উন্মুক্ত তৃণভূমিতে পশুপালন সম্ভব হয়েছে। এছাড়া অঞ্চলটির জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির আর জনসংখ্যা কম হওয়ায় দেশের অভ্যন্তরে পশম বস্ত্রের চাহিদা কম, তাই অস্ট্রেলিয়া প্রচুর পশম বিদেশে রপ্তানি করতে পারে। চারেতে দিয়েছে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের বিবরণ সংক্ষেপে লিখবে। পৃথিবীর ভূবিজ্ঞানীরা পৃথিবীর অন্দরমহলকে তিনটি ভাগে ভাগ করেছে: কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর ভূত্বক। কেন্দ্রমণ্ডল লিখবে ভূ অভ্যন্তরে 2900 কিমি থেকে 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাপমাত্রা স্তরে গড় তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস, ঘনত্ব স্তরের গড় ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। উপবিভাগ কেন্দ্রমণ্ডলে দুইটি উপবিভাগ: অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। উপাদান কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা দিয়ে গঠিত। গুরুমণ্ডল বলছে ভূ অভ্যন্তরে 30 কিমি থেকে 2900 কিমি পর্যন্ত বিস্তৃত বিস্তৃত স্তরটা গুরুমণ্ডল। তাপমাত্রা স্তরের গড় তাপমাত্রা 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস, ঘনত্ব স্তরের গড় ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। উপবিভাগ গুরুমণ্ডল দুইটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রোফেসিমা আর একটা হচ্ছে নিফেসিমা। উপাদান হচ্ছে এই স্তরটি নিকেল, লোহা, ক্রোমিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। ভূত্বক হচ্ছে ভূ অভ্যন্তরে গড়ে 30 কিলোমিটার পর্যন্ত স্তর বিস্তৃত, ঘনত্ব স্তরের ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেমি। উপবিভাগ এর দুটো ভাগ আছে, শিয়াল আর সীমা। আর উপাদান হচ্ছে স্তর সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, অক্সিজেন, ক্যালসিয়াম দিয়ে গঠিত। আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। তিনে হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল শিল্পে উন্নত কেন? তো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পে উন্নত কেন, এটা আমরা টিক মারা যেগুলো আছে সেগুলোই বলবো। প্রথমে ভূমিকাটা একটু বলে নেবে যে হ্রদ অঞ্চল কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের নয়, সমগ্র পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। শিল্পোন্নতির কারণগুলো: এক হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চলে স্থানীয় পর্যাপ্ত উৎকৃষ্ট লৌহ আকরিক, স্থানীয় পার্শ্ববর্তী অঞ্চলের উৎকৃষ্ট বিটুমিনাস শ্রেণীর কয়লা আর অন্যান্য খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় হ্রদ অঞ্চল শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছে। 2 লিখবে পশুজাত আর বনজ কাঁচামাল। হ্রদ অঞ্চলের নিকটবর্তী প্রেরি তৃণভূমি, প্রাণীজ সম্পদ এবং নিকটবর্তী সরলবর্গীয় বনভূমি উৎকৃষ্ট নরম কাঠ সহ বিভিন্ন বনজ সম্পদ হ্রদ অঞ্চলের শিল্পোন্নতিতে বিশেষ সহায়তা করেছে। এরপরে দেবে পর্যাপ্ত বিদ্যুৎ। স্থানীয় খনিজ তেল এবং আমদানিকৃত কয়লা থেকে তাপবিদ্যুৎ এবং হ্রদ অঞ্চলের খরস্রোতা নদ নদী ও বিভিন্ন প্রকার জলপ্রপাত থেকে উৎপন্ন জলবিদ্যুৎ নানান শিল্পে ব্যবহার করা হয়। উন্নত পরিবহন: সেন্ট লরেন্স আটলান্টিক জলপথ, মনুষ্যসৃষ্ট খালপথ, জালের ন্যায় বিন্যস্ত সড়কপথ ও রেলপথ এবং উন্নত বিমানপথ হ্রদ অঞ্চলের শিল্পোন্নতিতে সাহায্য করেছে। নদী আর হ্রদের জল: পঞ্চহ্রদ, সেন্ট লরেন্স, ওহিও, ইলিনয়, মিসিসিপি প্রভৃতি নদীর পর্যাপ্ত স্বচ্ছ জল শিল্পে প্রয়োজনীয় জল সরবরাহ করে। মূলধন: হ্রদ অঞ্চলের প্রাচীন ধনশালী ব্যক্তি, ব্যাংক, বীমা কোম্পানিগুলি শিল্পের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে। শ্রমিকার বাজার: হ্রদ অঞ্চল একটি জনবহুল এলাকা, ফলে সুলভ শ্রমিক পাওয়া যায়। স্থানীয় আর বিদেশের বাজারে এখানকার শিল্পজাত পণ্যের চাহিদা আছে প্রচুর। তো এইসব কারণের জন্য হ্রদ অঞ্চল শিল্পে উন্নতি লাভ করেছে। আচ্ছা, এরপরে 9 দাগে আছে পৃথিবীর রেখা মানচিত্রে এগুলো দেখাতে বলেছে। তো প্রথমে আছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা মানে বুঝতেই পারছো দক্ষিণ আমেরিকায় যাবে। দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। দক্ষিণ আমেরিকার এই অংশটা দেখিয়ে দেবে, মানে একটা পৃথিবীর রেখা মানচিত্রে তোমার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ওশেনিয়া সব থাকবে, তো সেখান থেকে দেখিয়ে দেবে। এরপরে রয়েছে বৃহৎ হ্রদ অঞ্চল। এই যে বৃহৎ হ্রদ অঞ্চল, এটা উত্তর আমেরিকার, এইখানে যে পঞ্চহ্রদ এইটা দেখিয়ে দেবে, এটা হচ্ছে হ্রদ অঞ্চল। এরপরে রয়েছে মারে ডার্লিং অববাহিকা মানে ওশিয়ানিয়া। এই যে মারে ডার্লিং অববাহিকা, এই যে এইটা ডার্লিং নদী, এই যে এইটা দেখিয়ে দেবে। এরপরে আছে একটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল উত্তর আমেরিকার এই অংশটায় দেখিয়ে দেবে। এরপরে বলেছে উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ।
আচ্ছা, উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ হচ্ছে ম্যাককিনলে, এটা দেখিয়ে দেবে।